Mamunskaya, essential English. Use of causative. Use of causative in different tenses and models. প্রিয় শিক্ষার্থী, দেখুন এই টেবিলটিতে প্রথমে টাইটেলের পরে দুটো কলাম দেয়া আছে, মাঝখানে একটি মোটা দাগ। কলামের প্রথম সারিতে দুই পাশে এক পাশে লেখা আছে মেক সামবডি ডু। দেখুন মেক সামবডি ডু। এরপর ডান পাশে দেখুন লেখা আছে হ্যাভ সামথিং ডান। আশা করি পেয়েছেন। মেক সামবডি ডু, হ্যাভ সামথিং ডান। এবার আমার সাথে সাথে এই দুটো পার্টকে দুই পাশ থেকে 20 বার পড়বেন, অর্থাৎ একটাকে 10 বার করে পড়ুন আমার সাথে সাথে। মেক সামবডি ডু হ্যাভ সামথিং ডান, 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 make somebody do have something done, 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 make somebody do have something done। অর্থাৎ আমরা এটা দিয়ে যা বুঝলাম, যদি আমরা কোনো সেন্টেন্সে অবজেক্টকে ব্যক্তিবাচক অবজেক্টকে আগে ব্যবহার করি তাহলে আমাদের স্ট্রাকচার হবে মেক সামবডি ডু। অর্থাৎ আমরা উপরে যে পড়লাম বাম পাশে সেটা মেক সামবডি ডু, অর্থাৎ মেক বসবে, এরপরে ব্যক্তি বসবে, এরপর সামবডি মানে ব্যক্তি বসবে, এরপর ডু এর স্থলে মূল ভার্ব বসবে। ডু বলতে এখানে বুঝিয়েছি আমরা মূল ভার্বটা চেঞ্জ হবে না, মেক সামবডি ডু, এর আগে পরে তো সাবজেক্ট যা কিছু অন্যান্যগুলো থাকবে। আর যদি আমরা বস্তুবাচক অবজেক্টকে আগে বসাই তাহলে আমাদের স্ট্রাকচার হবে হ্যাভ সামথিং ডান। অর্থাৎ আমরা সাবজেক্টের পরে হ্যাভ বসাবো, এরপরে অবজেক্ট বসাবো, সামথিং বস্তুটাকে বসাবো, এরপর ডান বসাবো, অর্থাৎ যেই ভার্বটা বসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আশা করি লক্ষ্য করেছেন আমাদের আগের সেন্টেন্সের সাথে মিলে যাচ্ছে। যেমন মেক সামবডি ডু, আই মেক মাই ইয়াঙ্গার ব্রাদার, অর্থাৎ সামবডির পরে অর্থাৎ আই মেকের পরে মাই ইয়াঙ্গার ব্রাদার, সামবডি বসছে, এরপরে বসছে ডু অর্থাৎ ওয়াশ, আই মেক মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়াশ। এরপরে ঠিক যখন আমরা বস্তুবাচক অবজেক্টকে আগে বসালাম তখন সেন্টেন্সটা ছিল এরকম, আই হ্যাভ মাই ক্লথস, অর্থাৎ বস্তুবাচক অবজেক্টকে বসালাম আগে, আই হ্যাভ মাই ক্লথস, এরপর বসিয়েছি ওয়াশ না বসে ওয়াশড, অর্থাৎ ভার্বের ওয়াশ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের এই হচ্ছে স্ট্রাকচার দুটোর ব্যবহার, মেক সামবডি ডু, হ্যাভ সামথিং ডান। এটা মনে রাখবেন, যখন আমি ব্যক্তিবাচককে আগে বসাবো তখন মেক সামবডি ডু, আর যখন বস্তুবাচককে আগে বসাবো তখন হ্যাভ সামথিং ডান। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার কথা হচ্ছে আসলে আমাদের কোনটা ব্যবহার করতে হবে, কোনটা ব্যবহার করব বা কোনটা ব্যবহার করা উচিত। এখন এখানে একটা বিষয়, কখনো কখনো এমন সেন্টেন্স আছে যেই সেন্টেন্সে ব্যক্তিবাচক অবজেক্টও আছে, বস্তুবাচক অবজেক্টও আছে। যদি দেখুন যে ব্যক্তিবাচক অবজেক্টও আছে, বস্তুবাচক অবজেক্টও আছে, যেমন আমাদের এই সেন্টেন্সগুলো যেগুলো পড়লাম, আমি আমার ছোটো ভাইকে দিয়ে চিঠি লেখাই, এ জাতীয় আরও সেন্টেন্স এখানে আছে। যে আমি তোমাকে দিয়ে কোড ধই, যদি আরও বলি আমি তোমাকে দিয়ে চিঠি লেখাই বা চিঠি পোস্ট করাই। একটা অবজেক্ট তুমি, আর একটা অবজেক্ট চিঠি, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টও আছে, বস্তুবাচক অবজেক্টও আছে। কিন্তু সব সেন্টেন্সে আপনি এরকম ব্যক্তিবাচক এবং বস্তুবাচক অবজেক্ট দুটোই পাবেন না। কোনো কোনো সেন্টেন্সে দেখবেন শুধু ব্যক্তিবাচক অবজেক্ট আছে, আবার কোনো কোনো সেন্টেন্সে দেখবেন শুধু বস্তুবাচক অবজেক্ট আছে। লক্ষ্য করুন, আমি একটা সেন্টেন্স বলি, যেমন আমি আমার চুল কাটাই। এখন দেখেন, আমরা কিন্তু এইভাবে বলি না যে আমরা নাপিতকে দিয়ে বা সেলুনে কাউকে দিয়ে চুল কাটাই, আমরা বলি চুল কাটাই। এবার কি ব্যক্তি আছে না বস্তু আছে? বস্তু, অর্থাৎ চুল কাটাই, চুলটা হচ্ছে বস্তু। সুতরাং আমাদের এখানে ব্যক্তিবাচক অবজেক্ট নাই, বস্তু, সুতরাং তখন আমাদের হ্যাভ সামথিং ডান স্ট্রাকচার ব্যবহার করতে হবে। আবার মনে করুন আমি আমার মোবাইল মেরামত করাই বা কম্পিউটার মেরামত করাই। এখন দেখুন এখানে কিন্তু আমরা বলি না যে আমরা মেকারকে দিয়ে আমার কম্পিউটার বা মোবাইল মেরামত করাই, বলি না যে আবার যে টেকনিশিয়ানকে দিয়ে আমি আমার ঘড়ি মেরামত করাই, এই কথা আমরা বলি না। আমরা বলি আমি আমার ঘড়ি মেরামত করাই, মোবাইল মেরামত করাই, কম্পিউটার মেরামত করাই। তখন এই যে মেরামত করাই ঘড়িটাকে, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট, এই সেন্টেন্সে আমার ব্যক্তি নাই, সুতরাং আমাকে কি করতে হবে? হ্যাভ সামথিং ডান, এই স্ট্রাকচার নিতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, যখন ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে মেক সামবডি ডু। আবার দেখুন আরেকটা সেন্টেন্স, যদি বলি আমি তোমাকে বোঝাই, আমি তোমাকে
বোঝাই, তাহলে আমি বোঝাই, আমি তো সাবজেক্ট, এবার কাকে বোঝাই? তোমাকে, তুমি হচ্ছ ব্যক্তি। এখন তুমি ব্যক্তি হলে আমাদের অবজেক্টটা কি পেলাম? ব্যক্তিবাচক অবজেক্ট। সুতরাং আমাদের অপশন হচ্ছে মেক সামবডি ডু, মেক সামবডি ডু। অর্থাৎ আমাদের স্বাধীনতা তখনই থাকে যখন আমাদের সেন্টেন্সে অবজেক্ট দুটো থাকে, ব্যক্তিবাচকও থাকে বস্তুবাচকও থাকে, তখন আমাদের স্বাধীনতা থাকে। আমি মেক সামবডি ডু দিয়েও করতে পারবো, হ্যাভ সামথিং ডান দিয়েও করতে পারবো। কিন্তু যখন আমাদের স্বাধীনতা থাকে না, অর্থাৎ সেন্টেন্সে শুধু আছে ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে আমাকে অবশ্যই মেক সামবডি ডু দিয়ে করতে হবে, কারণ সামথিং তো নেই। আবার যদি দেখি সেন্টেন্সে শুধুমাত্র বস্তু আছে, তাহলে তো আমাকে হ্যাভ সামথিং ডান দিয়েই করতে হবে, কারণ ব্যক্তি তো নেই। অর্থাৎ তখন আমার হাতে বাড়তি কোনো অপশন থাকবে না, শুধু ব্যক্তি থাকলে মেক সামবডি ডু, বস্তু থাকলে হ্যাভ সামথিং ডান, মেক সামবডি ডু হ্যাভ সামথিং ডান। এবার কথা হচ্ছে, যখন আমার ব্যক্তি বস্তু দুটোই থাকবে তখন আমার কোনটা করা উচিত? সেক্ষেত্রে এখানে আমার পরামর্শ বা আমার মতামত হচ্ছে আমাদের মেক সামবডি ডু এটা ফলো করতে হবে, এটা ফলো করা উচিত, কারণ এটা সহজ। মেক সামবডি ডু অর্থাৎ যখন দেখবো আমরা ব্যক্তিও আছে বস্তু আছে, আমরা কারণ আমার কাছে দুটো দিয়েই করতে পারবো, সুতরাং অপশন বেছে নেবেন মেক সামবডি ডু, এটা সহজ। এবং এই কারণেই আমরা এটাকেই প্রথমে দিয়েছি। দেখুন উপরে প্রথমে মেক সামবডি ডু এর স্ট্রাকচারটাই আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এবার স্ট্রাকচারগুলো। এবার আসুন নিচের সেন্টেন্সগুলো পড়ে ফেলি। মেক সামবডি ডু এর নিচে এক কলামে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, এরপর হ্যাভ সামথিং ডানের নিচেও কিছু সেন্টেন্স দেওয়া আছে, আমরা সেন্টেন্সগুলো পড়ি। এবার মেক সামবডি ডু এর কথা এইগুলো পড়ি। এখানে দেখুন আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাই। এখন কাকে বোঝাই? তাকে, সে হচ্ছে ব্যক্তি, সুতরাং আমাদের স্ট্রাকচার হচ্ছে মেক সামবডি ডু। তাহলে আই মেক হিম আন্ডারস্ট্যান্ড অর্থ আমি তাকে বোঝাই, আই মেড হিম আন্ডারস্ট্যান্ড অর্থ আমি তাকে বুঝিয়েছিলাম। এরপর আই উইল মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাবো। আই এম মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাচ্ছি। লক্ষ্য করুন এই যে মেক সামবডি ডু অর্থাৎ ডু এর জায়গায় অর্থাৎ মূল ভার্বটা কিন্তু চেঞ্জ হয় না। দেখুন আই এম মেকিং, মেকটা চেঞ্জ হয়েছে, হিম তাকে, আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং হয় নাই বা আন্ডারস্টুড হয় না, কোনো রকম পরিবর্তন হয় না। মেক সামবডি ডু এর স্ট্রাকচারে ভার্বটা মূল ভার্ব, কোনো রকম পরিবর্তন হবে না, যত পরিবর্তন মেকে হবে। তাহলে আবার বলছি আই এম মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাচ্ছি অর্থাৎ বোঝাইতেছি। আই ওয়াজ মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাচ্ছিলাম অথবা বুঝাইতেছিলাম। এরপর আই উইল বি মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাতে থাকবো বা বুঝাইতে থাকবো। এরপর আই হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বুঝিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। এরপর আই ক্যান মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝাতে পারি, একটা মডেল ব্যবহার করলাম। আবার আই নিড টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমার তাকে বোঝানো দরকার বা প্রয়োজন। দেখুন এখানে নিডের সাথে টু দিতে হয়, নিডের পরে টু দিতে হয়, আই নিড টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমার তাকে বোঝানো দরকার। এবার আসুন বস্তুবাচক অবজেক্টের সেন্টেন্সটা করি। হ্যাভ সামথিং ডান, আই হ্যাভ আ লেটার রিটেন বাই ইউ। আই হ্যাভ আ লেটার, লেটারকে আগে আনলাম, এখানে ব্যক্তিও আছে কিন্তু তারপর আমরা বস্তুটাকে আগে নিলাম। আই হ্যাভ আ লেটার রিটেন বাই ইউ, আমি তোমাকে দিয়ে একটি চিঠি লেখাই। আই হ্যাড আ লেটার রিটেন বাই ইউ, আমি তোমাকে দিয়ে একটি চিঠি লিখিয়েছিলাম। আই উইল হ্যাভ আ লেটার রিটেন বাই ইউ, আমি তোমাকে দিয়ে একটি চিঠি লেখাবো। আই এম হ্যাভিং আ লেটার রিটেন বাই ইউ, আমি তোমাকে দিয়ে একটি চিঠি লেখাচ্ছি। আই ওয়াজ হ্যাভিং আ লেটার রিটেন বাই ইউ, আমার তোমাকে দিয়ে একটি চিঠি আই ওয়াজ হ্যাভিং আ লেটার রিটেন বাই ইউ, আমি তোমাকে দিয়ে একটি চিঠি লেখাচ্ছিলাম। আই উইল বি হ্যাভিং আ লেটার রিটেন বাই ইউ, আমি তোমাকে দিয়ে চিঠি লেখাতে থাকবো। এরপর আই হ্যাভ হ্যাড আ লেটার রিটেন বাই ইউ, আমি তোমাকে দিয়ে একটি চিঠি লিখেছি। এই হ্যাভ হ্যাডের কথাটা পূর্ববর্তী অডিওতে বলা হয়েছে কেন হ্যাভের পরে হ্যাড হলো, অর্থাৎ হ্যাভ অক্সিলারি ভার্ব আর হ্যাডটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপর আই ক্যান হ্যাভ আ লেটার রিটেন বাই ইউ, আমি তোমাকে দিয়ে একটা চিঠি লেখাতে পারি। এরপর আই নিড টু হ্যাভ আ লেটার রিটেন বাই ইউ, আমার তোমাকে দিয়ে একটি চিঠি লেখানো দরকার বা প্রয়োজন। এবার দেখুন শেষে একটি সেন্টেন্স আছে, মাই বেস্ট ফ্রেন্ড মেড মি টেক অ্যাডমিশন অ্যাট মামুনস কেয়ার। সেন্টেন্সটার অর্থ করার চেষ্টা করুন কি আছে, মাই বেস্ট ফ্রেন্ড মেড মি টেক অ্যাডমিশন অ্যাট মামুনস কেয়ার। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড মেড মি টেক অ্যাডমিশন, আমার ভালো বন্ধু আমাকে, বেস্ট ফ্রেন্ড আমাকে ভর্তি করিয়েছিল অ্যাট মামুনস কেয়ার, মামুনস কেয়ার অর্থাৎ
আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মামুজ কেয়ারে ভর্তি করিয়েছিল। এরপর দেখুন নিচে একটি এক্সারসাইজ, পরের পেজে একটি এক্সারসাইজ দেওয়া আছে যে মুমিনুল্লাহ কি তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দিয়েছিল এভাবে। এখন প্রথমে সেন্টেন্সগুলো নিজে চেষ্টা করুন, আর এরপর না পারলে আপনি অডিও শুনে ঠিক করে নিন, অর্থাৎ অডিও শুনে আপনি বুঝে নিন।